ইন্ডিয়া থেকে ওদের ওই যে কি সুব্রমণিয়ম স্বামী বলতেছে বাংলাদেশকে দখল করে লেলো বাংলাদেশকে দখল করে নাও। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমরা নাকি উই পোকা। এখন বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের এগেইনস্টে তাদের 2 কোর রাখতে হবে, অর্থাৎ 3 থেকে 9টা ডিভিশন রেখে দিতে হবে। পাকিস্তানের এগেইনস্টে 2 কোর রাখতে হবে, অর্থাৎ 6টা ডিভিশন। স্ট্র্যাটেজিক রিজার্ভ দিল্লিতে রাখতে হবে, ওখানে 2 কোর মানে 6 ডিভিশন। তার মানে 6 6 12 আর 9 21টা ডিভিশন 37 থেকে বাদ দেন, 16টা ডিভিশনের বেশি নিয়ে আসতে পারবে না। আমাদের খাবে, আমাদের পড়বে, আর আননেসেসারি ওখান থেকে বলে যে বাংলাদেশকে कैप्चर कर लो। अरे भाई बांग्लादेश को कैप्चर करना इतना आसान नहीं है। वो लोग तो तुम जो समझते हो वो नहीं है, वो बात नहीं है, ये दूसरा है। ये बंगाली है, मुसलमान है। বাংলাদেশে একমাত্র দেশ এই সাবকন্টিনেন্টে যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আমরা মুসলমান হলে কি হবে? সৌদি আরবের মুসলমান আর আমরা মুসলমান কিন্তু এক নই। তালেবান মুসলমান, আফগানিস্তানের আমরা মুসলমান। নামাজ রোজা ঠিক আছে, হজ যাকাত ঠিক আছে, ইসলামের 5 স্তম্ভ ঠিক আছে, কিন্তু এর বাইরে বহু জিনিস আছে যেগুলো তাদের সঙ্গে আমাদের মেলে না। যুদ্ধ করে পদাতিক বাহিনী এবং আর্মার ট্যাঙ্ক বাহিনী, সোজা কথা যারা পাবলিক যেটা বলে। এই যেমন কর্নেল হক আছেন, আমি আছি, জেনারেল আমসা আমিন ছিলেন এখানে, উনি দুঃখের বিষয় যে উনি অডিওতে কানেক্ট হতে পারেন নাই। আমরা পদাতিক বাহিনীর, আমরা হলাম যোদ্ধা। আমরা যুদ্ধ করি, মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করি শত্রুর সঙ্গে। এয়ারফোর্স দিয়ে বম্বিং করে, নেভি দিয়ে বম্বিং করে আপনি পুরো দেশ দখল করতে পারবেন না। আপনাকে দখল করতে হলে পদাতিক বাহিনী লাগবে। ইভেন আর্মার্ড কোর দিয়ে গোলন্দাজ ট্যাঙ্ক রেজিমেন্ট দিয়ে আপনি টার্গেট দখল করে রাখতে পারবেন না। টার্গেটের উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন, কিন্তু ইনফ্যান্ট্রি ফলো করে গিয়ে ওই গ্রাউন্ডটাকে হোল্ড করবে, দখল করবে। এখন আমি আজ পর্যন্ত যতখানি ইন্টারনেট ঘেটে আমি পেয়েছি, ভারতের আছে 37টা পদাতিক ডিভিশন, 37 পদাতিক ডিভিশন। তার মধ্যে 4টে আছে রিঅর্গানাইজ ইনফ্যান্ট্রি, প্লেন ইনফ্যান্ট্রি। তার মধ্যে 18টা আছে ইনফ্যান্ট্রি ডিভিশন, 10টা আছে আপনার মাউন্টেড ডিভিশন, 3টে আছে আর্মার ডিভিশন, আর 2টো আছে আর্টিলারি ডিভিশন। এই নিয়ে হলো 37টা ডিভিশন। এখন বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের এগেইনস্টে তাদের 2 কোর রাখতে হবে, অর্থাৎ 3 থেকে 9টা ডিভিশন রেখে দিতে হবে। পাকিস্তানের এগেইনস্টে 2 কোর রাখতে হবে, অর্থাৎ 6টা ডিভিশন। স্ট্র্যাটেজিক রিজার্ভ দিল্লিতে রাখতে হবে, ওখানে 2 কোর মানে 6 ডিভিশন। তার মানে 6 6 12 আর 9 21টা ডিভিশন 37 থেকে বাদ দেন, 16টা ডিভিশনের বেশি নিয়ে আসতে পারবে না। অথচ আমাদের বাংলাদেশের স্ট্রেংথ হলো 10 ডিভিশন ইনফ্যান্ট্রি। আমাদের সব ডিভিশন ইনফ্যান্ট্রি, সবগুলো ডিভিশন কিন্তু ইনফ্যান্ট্রি ফাইটিং। এবং বিজিবির আছে 63টা ব্যাটালিয়ন, 70,000। 63টা ব্যাটালিয়ন মানে ওইটা 6 ডিভিশন, 6 9 54। তাহলে 6 আর 10 16টা ডিভিশনকে যদি 50% 50-50 পরাজয় এবং জয়ের সংখ্যা নিয়ে আসতে হয়, তাহলে 48টা ডিভিশন নিয়ে আসতে হবে, সেটা ভারতের নাই। ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হলে 50-50 চান্স নিয়ে হারতেও পারে, জিততেও পারে, তাকে 48টা ডিভিশন নিয়ে বাংলাদেশে আসতে হবে। এখন বাংলাদেশের কি আছে? এই যে বললাম যে 16টা ডিভিশন আছে বিজিবি আর মিলে। আনসার আছে 6.1 মিলিয়ন, 6.1 মিলিয়ন, অর্থাৎ 60 লক্ষ আনসার আছে বাংলাদেশে, ট্রেন্ড, যাদের হাতে রাইফেল দিতে হবে আর ফার্স্ট লাইন অ্যামুনিশন দিতে হবে। ফার্স্ট লাইন পোস্ট 100-120 অ্যামুনিশন, কমরে থাকবে 120, আর বাইরে থাকবে আপনার 100। এইটা দেন, ওকে দিয়ে যুদ্ধ করানো যাবে। 60 লক্ষ। আপনি এখানে ভারতের পা দেওয়া মানে এখান থেকে পা নিয়ে উঠতে পারবে না। এত বড় শক্তি, বিশ্বের সবচেয়ে লার্জেস্ট ফোর্স আনসার ট্রেন বাংলাদেশে আছে 6 মিলিয়ন, 60 লক্ষ। কিভাবে অস্ত্র আসবে? আল্লাহ দিবে অস্ত্র। কাজেই বাংলাদেশ আক্রমণ করা, এটা ভারত আননেসেসারি মানুষকে বুঝায়, পাবলিককে বুঝায় 36 সেনা পাঠাবো। আরে 36 সেনা তুমি কয়টা পাঠাবা? 1 ব্যাটালিয়ন, 1000, 2000, 3000, 5000, 7000, 10,000? ওটা খেয়ে ফেলবে আমাদের বাহিনী, আকাশে খেয়ে ফেলবে। আমরা ওই বৃহৎ বঙ্গ গঠন করবো। ওই যে আমাদের যে ইয়ে ছিল না, বঙ্গভঙ্গ হয়েছিল না স্যার, বাংলা, ওই
ওই আমি সুযোগটা বলি আপনার- আজকে ভারতকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ভারত বলুক কোন যুদ্ধে জিতেছে তারা, কোন যুদ্ধে তারা জিতেছে আজ পর্যন্ত স্বাধীনতার পরে। 65 এর যুদ্ধ স্টেলমেটে শেষ হয়ে গেছে, তাদের প্রধানমন্ত্রী তো হার্ট অ্যাটাক করে মরে গেছে তাসকন্দে। বুঝতে পারছেন আপনি? কোথায় কোথায় জিতছে, কোন যুদ্ধে জিতেছে? এই যে চীনের সঙ্গে গালওয়ানের যুদ্ধ হয়ে গেল, মাইলকে মাইল, কিলোমিটার কিলোমিটার আফটার কিলোমিটার দখল করে নিয়েছে। হ্যাঁ, ওই কনস্পিরেসি করতে পারবে, যেমন ওই যে আপনার ওই যে লেনদুব দর্জি ওখানে করেছিল আর কি সিকিমে। হ্যাঁ, ওর যে রাজা ছিল যে আপনার ওখানে, তো ওই 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 ওই- ওই রকম করতে পারবে ওইটা করে, কিন্তু কাউন্টার প্রোডাক্টিভ শুরু হয়ে গেছে কিন্তু এটা। মণিপুরে আপনি যান, মণিপুরের রাজা রাজা ছিল কিন্তু ওই রাজ্য কিন্তু ওইভাবে কনস্পিরেসি করে নিয়েছিল। আপনার ইয়েতে কি বলে আপনার কাশ্মীর কনস্পিরেসি করে নিয়েছে ওখান থেকে। তো এগুলো এখন কাউন্টার প্রোডাক্টিভ শুরু এখন ওখানে কিন্তু শুরু হয়ে গেছে এখন এটা। তো আপনি দেখেন না কি হয়ে যাবে। প্রেসিডেন্ট ওবামা যে বলেছে ক্রিস্টিয়ান আমানপুরকে যে ইন্ডিয়া উইল পুল অ্যাপার্ট, ইয়েস আই বিলিভ ইন্ডিয়া উইল পুল অ্যাপার্ট টুডে অর টুমরো। It is moving in that way. It is just moving in that way. প্রশ্নটা হলো, বাংলাদেশকে আক্রমণ করে টিকে থাকা ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়, পারবে না এটা করতে। তারপরেও আরো অপারেশনাল প্ল্যান আছে, সেগুলো আমি এখানে আলোচনা করছি না। আমাদের এয়ারফোর্স ভারতের এয়ারফোর্সের চাইতে অনেক ছোট, কিন্তু ইফ উই কনসেন্ট্রেট দ্যাম অন স্ট্র্যাটেজিক টার্গেট উই ক্যান কিন্তু উই ক্যান আসলে ডিস্ট্রয় ওরকম দ্যাম, আক্রমণের পর্যায়ে উই ক্যান চিন্তা ডিস্ট্রয় ভাবনার ইন্ডিয়া। কোনো প্রয়োজন কি আছে, বা ওইরকম অবস্থা কি আমাদের গেছে? আমাদের পলিটিক্যাল একটা বিষয় নিয়ে। আরে ভাই, ইন্ডিয়ার থেকে ওদের ওই যে কি সুব্রমণিয়ম স্বামী বলতেছে বাংলাদেশকে দখল করলেও লেলো, হুম। বাংলাদেশকে দখল করে নাও। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমরা নাকি উই পোকা, আর তাদের 10 থেকে 12 লক্ষ লোক বাংলাদেশে চাকরি করে 10 বিলিয়ন ডলার এখান থেকে তাদের দেশে পাঠাচ্ছে। এই যে আমরা ডিওসি বাড়ি ধারে হাঁটি, এখানে প্রতিদিনই দেখি যে সব ইন্ডিয়ার লোক এখানে হাঁটতেছে, আমাদের চাইতে তাদের নাম্বার বেশি। আরে আমাদের খাবে, আমাদের পড়বে, আর আননেসারি ওখান থেকে বলে যে বাংলাদেশকে कैप्चर कर लो। अरे भाई, बांग्लादेश को कैप्चर करना इतना आसान नहीं है। वो लोग तो तुम जो समझते हो वो नहीं है, वो बात नहीं है, ये दूसरा है, ये बंगाली है, मुसलमान है। বাংলাদেশে একমাত্র দেশ এই সাবকন্টিনেন্টে যুদ্ধ করে স্বাধীন হয়েছে, বুঝতে পারছেন আপনি? উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু বি লিবারেটেড থ্রু সোয়েট এন্ড ব্লাড। উই ফট এন্ড গট আওয়ার লিবারেশন, নট অন নেগোশিয়েটিং টেবল ম্যান লাইক ইন্ডিয়া এন্ড পাকিস্তান। পাকিস্তান আর ইন্ডিয়ার মতো নেগোসিয়েশন টেবিলে বসে আমাদের স্বাধীনতা আমরা পাই নাই। উই হ্যাভ আর্ন আওয়ার লিবারেশন থ্রু ব্লাড এন্ড সোয়েট। বুঝতে পারছেন আপনি? আমাদের বেঙ্গল রেজিমেন্ট যদি না থাকতো যুদ্ধের সময়, তাহলে ইন্ডিয়ার সব জেনারেলরা আমাদের কমান্ড করতো, আর এখানে রক্ষী বাহিনী তৈরি হতো একটা, যেটা হয়েছিল 10% স্বাধীনতা আমরা ভোগ করতো। বিকজ অফ দিস বেঙ্গল রেজিমেন্ট উই আর এনজয়িং আওয়ার লিবারেশন, উই আর এনজয়িং আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তো এই বেঙ্গল রেজিমেন্ট is a part of the general people. It's born through sweat and blood of the people in the battleground of 1971. So this army is a national army. You cannot separate this army from the people of the country. It's a part of it. কেন বলছেন? আমি একটা অ্যানালজি দিতে চাই। পলিটিক্যাল পার্টি কি করে? দেশের মঙ্গল করে, দেশের মানুষের মঙ্গল করে, পলিটিক্স করে, সরকার পরিচালনা করে। আর্মি কি করে? আর্মি দেশের সার্বভৌমত্ব রক্ষা করে।